ভয়েস অফ অনির্বাণের পক্ষ থেকে আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই প্রভাতী ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেইলে দেখতে পাচ্ছেন বিষয়বস্তু, যেটা আজকে মূল আলোচ্য বিষয়। আমি আজকে এই ভিডিওতে পরপর শোনাবো কর্মচারী আন্দোলনের নেতা, বলা ভালো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের প্রেসিডেন্ট শ্রী শ্যামল কুমার মিত্র, সম্পাদক শ্রী মলয় মুখার্জি এবং তাদের আইনজীবী, প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা। কারণ কন্টেম্প যে নোটিশ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দেওয়া হয়েছে নবান্নে, গতকাল জমা করা হয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমি এই কন্টেম্প নোটিশটা যে দেওয়া হলো সেই ব্যাপারেই তিনজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো। একটু আপনারা শুনে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে এটাকে একটু পৌঁছে দিতে শেয়ার করবেন। আসুন পরপর শুনি। বলাদা, আজকে আপনাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বোধহয় একটা কন্টেম্পট নোটিশ গেছে নাকি? হ্যাঁ, একদমই ঠিক। হুম আপনারা তো নিশ্চয়ই জানেন যে গত 5ই ফেব্রুয়ারি হুম যে সর্বোচ্চ আদালত হুম ডিএ রায়টা মানে প্রকাশ করেছে, হুম তাতে 25% ডিএটা ইমিডিয়েট এফেক্ট কথাটা বলে দিয়েছে। হুম এবং তারপরে 4 জনের যে কমিটিটা হাই পাওয়ার কমিটি করেছে, হুম তারা সরকারের সঙ্গে কথা বলবে এবং সরকারকে বাকি 75% কবে কোন কিস্তিতে দেবে সেই বার্তাটা একদম প্রকাশ্যে জানাতে হবে। সেটা জানাতে হবে 6ই মার্চে মার্চের মধ্যে। হ্যাঁ এবং 6ই মার্চে বলবে, অর্থাৎ 6ই মার্চে ফার্স্ট কিস্তিটা হুম বলতে হবে এবং সেটা মেটাতে হবে আপনার 31শে মার্চের মধ্যে। হুম। অর্থাৎ ইমিডিয়েট 25 আর 31শে মার্চ ফার্স্ট কিস্তি। অর্থাৎ 25-এর সঙ্গে যদি আমরা ধরে নিই হুম। 15 বা 20 যেই দিকটা কেন, তাহলে 25 প্লাস ফার্স্ট কিস্তি হুম। সেটা কিন্তু 31শে মার্চের মধ্যে সরকারকে দিতে হবে। হুম। এখন ইমিডিয়েট এফেক্ট বলেছে, হুম। তাহলে যেদিন রায় বেড়েছে সেদিন তো আমরা জানি, সবাই জানে যে সেদিন দেওয়াটা সম্ভব না। হুম। পরের দিন একটা নোটিফিকেশন দিতে পারতো হুম। যে আমরা দেব, হুম। এই তারিখের মধ্যে দেব, দেয়নি। এই করতে করতে আমরা আজ পর্যন্ত দেখলাম সরকার কোনো ধরনের ইনফরমেশন সরকারি কর্মচারী সমাজের কাছে দিচ্ছে না। আদালতে আপনার সর্বোচ্চ আদালতে যায়, হুম। সময় চাইতে যায়, হুম। রিভিউ করতে যায়। হুম। আমাদের এই নোটিশটাকে কিন্তু সাপ্রেস করলে হবে না, ওই নোটিশটা ট্যাগ করতে হবে। একদম। তখন বলবে আপনাদের তো জানিয়েছে, আপনারা কি সরকারি কর্মচারীদের কিছু জানিয়েছেন? আপনারা সর্বোচ্চ আদালতে এসছেন এতদিন পরে। এই যে এই কথাগুলো কিন্তু আমাদের আইনজীবীরা তখন সর্বোচ্চ আদালতে গিয়ে বলতে পারবে, তখন তারা কি জবাবটা দেবে। এই কারণেই আমরা আজকে জমা দিয়ে বললাম যে ইমিডিয়েট যাতে ডিএটা দিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করুন, না হলে কিন্তু এই নোটিশ আদালত অবমাননার সামিলে গিয়ে দাঁড়াবে। এই ইনফরমেশনটা আজকে আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বাই নেমে, কন্টেম্পট অফ বাই নেমে হয়, মাননীয় নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি এবং মাননীয় প্রভাত কুমার মিশ্র ফিনান্স সেক্রেটারি, এই দুজনের বাই নেমে আজকে নবান্নে গিয়ে আমরা একদম সশরীরে সেই নোটিশ জমা দিয়েছি। হ্যাঁ শ্যামলদা। হ্যাঁ বলুন। বলছি, আমি অনির্বাণ কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি যে আপনারা তো আজকে কন্টেম্প পিটিশন জমা করলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কন্টেম্প নোটিশ নোটিশ সার্ভ হ্যাঁ। করলেন। হ্যাঁ। তো এ তো আবার দীর্ঘায়িত হয়ে গেল মামলা, আবার মোকদ্দমা। না, মামলা দীর্ঘায়িত হলো না। আসলে বিষয়টা হচ্ছে হুম। যে যখন 2025 সালের 16ই মে হুম। যখন মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ যে 25% বকেয়া ডিএ রূপা 2009 এর ইমিডিয়েট দিয়ে দেওয়ার জন্য 6 সপ্তাহের মধ্যে রায় বেরোনোর, তার রাজ্য সরকার সেটা মানেননি। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলেছিলেন
যে আমরা এই টাকাটা দিলে সরকারি কর্মচারী বা পেনশনারদের দেবো না, আমরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা রাখবো। কারণ যদি মামলা রাজ্য সরকার জেতে তাহলে কর্মচারীদের থেকে টাকা উদ্ধার করতে সমস্যা হবে। এখন প্রথম কথা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আপনারা আপনার কর্মচারীদের বিশ্বাস করেন না। এখন এইটা মাননীয় মুখ্যমন্ত্রী তো সবসময় মনে করেন যে আমরা তার জমিদারির প্রজা, তা স্বাভাবিক মানে সংসদীয় গণতন্ত্রে একজন মুখ্যমন্ত্রীর কি ভূমিকা হওয়া উচিত এইটা জানা না থাকলে এই ধরনের কথাবার্তা উনি বলেন। সেই যাই হোক, এবার সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, আমরা ওই 25% ডিএর অর্ডারটা রাজ্য সরকার মানেনি, তার বিরুদ্ধে আমরা কন্টেম্পট মানে আদালত অবমাননার মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে। তা সুপ্রিম কোর্ট এটা শুনানি করেননি, সে কারণে আমাদের একটা ক্ষোভ ছিল যে সুপ্রিম কোর্ট মামলাটা শুনানি করলেন না। কিন্তু এই যে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ যে চূড়ান্ত রায় দিলেন, তাতে কিন্তু ওই আদালত অবমাননার আমাদের যে আবেদন সেইটার কিন্তু দারুণ প্রতিফলন রয়েছে। এবং তারা বলেছেন যে 25% ডিএ একদম ইমিডিয়েটলি দিতে হবে, এবং টাইমটা বলেছেন যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। আমরা চেয়েছিলাম জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন যে এপ্রিল 2008 থেকে, মানে আরো আমাদের চাহিদার থেকে আরো বেশি দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন যে ইমিডিয়েটলি 25% দিতে হবে, বাকি 75%র একটা পার্ট সেটা 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে, এবং সেটা 6ই মার্চ সুপ্রিম কোর্ট যে কমিটি করে দিয়েছেন ইন্দু মালহোত্রার নেতৃত্বে, সেই কমিটি ঠিক করবে যে কত অ্যামাউন্ট হবে, কটা কিস্তি হবে, সেই মতো প্রথম কিস্তিটা 31শে মার্চের মধ্যে দিতে হবে, এবং কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে 15ই এপ্রিল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্ট দিয়ে জানাবেন যে তারা কতটা রায় কার্যকর করলেন। কিন্তু রাজ্য সরকার বলেছিলেন যে তারা টাকাটা জমা রাখবেন রেজিস্ট্রারের কাছে, তার মানে সেই টাকা তাদের আছে বলেই তো তারা জমা রাখতেন। তাহলে এই 25% তারা ইমিডিয়েটলি, মানে আজকে বললে আজকে, কালকে বললে কালকে, তারা কিন্তু দেননি। শুধু নয়, তার জন্য কোনো অর্ডার বা কোনো প্রক্রিয়া চালু করা, বিভিন্ন ট্রেজারিগুলোতে বা বিভিন্ন ডিডিওর কাছে নির্দেশ পাঠানো, কিছুই করেননি। এবার আজকে 13 তারিখ, এবার ইতিমধ্যে আমরা শুনছিলাম যে তারা নাকি রিভিউ পিটিশন করতে পারে। তা আমরা সেই সুযোগটা রাজ্য সরকারকে দিইনি, তার আগেই আমরা আজকে কন্টেম্পট নোটিশ চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি বাই নেম আমরা তাদেরকে দিয়ে এসেছি, এবং তারা কি করবেন তাদের ব্যাপার। তারা যদি এর পরেও নির্দেশ কার্যকর না করেন, আমাদের কন্টেম্পট মামলা করার রাস্তা খোলা রইল। তার মানে মনে রাখবেন, নোটিশটা ধরিয়ে এলেন, যদি ওরা কার্যকর না করে তাহলে আপনারা মামলা করবেন। এই যদি না করে মানে কত তারিখ মধ্যে না করবে? দেখুন, দিতে তো বলেছে ইমিডিয়েটলি। কিন্তু ইমিডিয়েটলি না দিলে আমরা এই যে নোটিশটা আজকে দিলাম, এরপর আমাদের তো একটা টাইম অপেক্ষা করতে হবে। এটা নিয়ম। সেটা কতদিন হতে পারে? ধরুন আমরা 15 দিন অপেক্ষা করব। সেই বলছি দাদা, এই যে আজকে যে কন্টেম্পট পিটিশনটা জমা হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে, তো এই ব্যাপারটা যদি একটু আমার দর্শকদের জন্য বলেন। দেখুন, আদালতের নির্দেশ যদি কেউ অমান্য করে তবে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে হয়। এখানে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল দিয়ে দিতে হবে এক নির্দিষ্ট সময়ের মধ্যে। সেটা যদি রাজ্য সরকার না দেয়, রাজ্য সরকার বলতে এখানে মন্ত্রীরা নয়, মন্ত্রীদের তো আইনের একটা প্রোটেকশন আছে, তাদের বিরুদ্ধে কন্টেম্পট হবে। এটা যেহেতু সিভিল কন্টেম্পট, আধিকারিকদের বিরুদ্ধে, ধরুন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি, তাদের দায়িত্ব, তাদের উপরই নির্দেশ এই টাকা দেওয়ার। তারা যদি না দিতে পারেন তবে তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে, আদালত জেলে পাঠাবে, তাদের চাকরি খাবে, কি করবে আদালতের বিষয়। আচ্ছা, তাহলে এই যে আজকে যে কন্টেম্পট পিটিশনটা ফাইল হলো, এটা কি কোনো নির্দিষ্ট ডেটে শুনানি হবে? সেটা তো আদালতের কার্য পদ্ধতির উপর নির্ভর করে, সেটা তো কোনো উকিলদের হাতের উপর নির্ভর করে না। না, আমি নিয়মটা যা জানতে চাইছি। মানে নিয়মটা হচ্ছে এই, আদালত যখন হিয়ারিং এর ডেট দেবে তখনই হবে। আচ্ছা, তো আপনি তো এর আগেও আমাদের বলেছেন যে কর্মচারীদের যেমন আইনি হাতিয়ারটা আপনারা করে দিয়েছেন, অস্ত্রটা রাস্তায় নেওয়ার ব্যাপারটা। একেবারে
তো রাস্তায় নামতে হবে। সরকারি কর্মচারীদের যদি আত্মমর্যাদা বোধ থাকে, আমার তো মনে হয় সরকারি কর্মচারীরা জুতোবদ্ধভাবে দুদিন ধর্মঘট করলে পরেই মমতা বাধ্য হবে ওদের কাছে মাথা নত করে ব্যবস্থা করতে। ঠিক, তাহলে এখন এই জুতোবদ্ধ আন্দোলনের ব্যাপারে কি আপনার সঙ্গে কর্মচারীদের কোনো আলোচনা হয়েছে? মানে না না, এটা হয়নি। আচ্ছা, আমি তো এই কথা বহুদিন থেকে বলে আসছি, আমার সঙ্গে এ নিয়ে কোনো পরামর্শ করার বিষয় নয়। যদি ওরা পরামর্শ করতে আসে আমি নিশ্চয়ই বলবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাদা, এইটুকুই আমার সমস্ত কর্মচারীরা আপনার বক্তব্যের জন্য অপেক্ষা করে, তো ঠিক আছে। ঠিক আছে।